আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব 18 কোটি মানুষের মন ভেঙে চুরমার করে ফেলছেন, স্বপ্ন মন দিল কিচ্ছু রাখেনি, কলিজা ব্যবসা যা কিছু আছে জেনে ছিঁড়ে ভিড়ে তছনছ করে দিয়েছে, বুঝছেন। শেষ হয়ে গেছে আমরা। বাংলাদেশ জন্মের পর থেকে 52 বছর 53 বছরের ইতিহাসে বিরাট এক সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশকে ঘুরিয়ে দাঁড় করানোর, যাতে বাংলাদেশ একটা সঠিক ডিরেকশন পায়, রাইট ডিরেকশন পায়, অ্যান্ড ইট ক্যান কিপ গোয়িং ফরওয়ার্ড, সে সামনে যেতে পারে। হয়নি ভাই, হয়নি। সেটার সময় পার করতে হবে আমাদের, এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি। অনেকদিন পরে মুখ খুললেন সেনাপ্রধান। সেনাপ্রধানের এই মুখ খোলা অনেক কিছুর ইঙ্গিত দিল, অনেক কিছু বলে দিল। সেনাবাহিনী প্রধান কি বললেন, দেশের পরিস্থিতি বা কি কোন দিকে যাচ্ছে? অনেকটা অসম্ভবকেই সম্ভব করে ফেলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক দুইজন প্রভাবশালী এমপি। সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। দর্শক, আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা একটু নড়ে চড়ে বসে। আপনাদের সামনে আরো একটি সুযোগ এসে হাজির হয়েছে। বাংলাদেশ দখল করার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত ৩৫,০০০ সৈন্য রেডি করেছে, আর ট্যাঙ্ক, কামান, গোলা যা লাগে সমস্ত সীমান্ত মোতায়েন করা শেষ। ফেব্রুয়ারি মাসের নির্বাচনটা অনুষ্ঠিত করতে না পারেন, তাহলে যেটা ঘটবে, তখন সিনে চলে আসবেন আমাদের সেনাপ্রধান। নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের এলাকায় কিংবা সামনে সত্যি কি আওয়ামী প্রতিরোধের মুখে পড়তে চলেছেন প্রফেসর ইউনূস এবং তার সফর সঙ্গীরা? যদি সেটাই হয়, তাহলে কি বার্তা যাবে জাতিসংঘে? আসিফ নজরুল অভিমান করেছেন হাসনাত আব্দুল্লাহর উপর। দেখেন, আসিফ নজরুল স্যারের পিছে কিন্তু লাগা, তবু হাসনাত আব্দুল্লাহ বন্ধ করে নাই। হাসনাত আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বাংলাদেশে বর্তমান যে পর্যবেক্ষণ পরিস্থিতি চলছে তা নিয়ে আপনাদের সামনে আজকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম, যেটা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন। এই বিষয়ে বিস্তারিত আছে সম্পূর্ণ ভিডিওতে, তাই ভিডিওটি কেউ না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়েন, তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। আপনার মনে পড়ে যাবে, আমি এই ভিডিও ক্লিপটা আজকে অনেক খুঁজলাম আপনাদের শোনাবো বলে, কারণ এটা তো একটা নানা রকম আসিফ নজরুলের কীর্তি কত রকম করছেন উনি, তার প্রমাণাদি উপস্থাপনের একটা বয়ান তৈরি করতে চাচ্ছি। তো সেখানে অনেক খুঁজেছি, হয়তো আপনারা অনেকেই সেই ভিডিও ক্লিপ দেখে থাকবেন। হায় আল্লাহ খালেদ, আমি যদি বিশ্বাস করেন, আমি যদি কোনোদিন সরকারে বসতে পারতাম, 2 সপ্তাহে আমি ট্রাফিক সমস্যার সমাধান থেকে বাংলাদেশের আরো জানি কি 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 সমস্যার সমাধান তিনি করে ফেলতেন বলে এক লম্বা ফিরিস্তি তিনি হয় তার প্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন, না হলে তার প্রিয় সাংবাদিক জিল্লুর রহমান, এই দুজনের কারো একজনের সঙ্গে কথোপকথনে বলেছিলেন। এই ক্লিপ কিন্তু কিছুদিন পরপরই দেখি ভাইরাল হয়, সারফেস করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কারণ যিনি দেখেন তিনি নিশ্চয়ই হায় আল্লাহ আসিফ নজরুল স্যার আপনি কি বলেছিলেন আর কি করছেন এটা বলে চমকে ওঠেন। এখন হাসনাত আব্দুল্লাহ খুবই এই সেদিন ধমকেছেন স্যারকে প্রকাশ্যে, এবার তিনি স্যারের ওই স্ট্যাটাসটা শেয়ার করে শুধু লিখেছেন আচ্ছা, হাসনাত আব্দুল্লাহ এক রকমের আঙ্গুল তুলে বলে দিচ্ছেন আমি দেখছি আপনি কি করছেন আর আপনি কি লিখছেন। কারণ হাসনাত আব্দুল্লাহ তো স্পষ্ট করে বলে দিয়েছেন আপনাকে যে জন্য বসানো হয়েছে আপনি সেই কাজ করেন, ভং ধরবেন না স্যার। কিন্তু আসিফ নজরুলের কাজই তো ভং ধরা। ধরেন, মনে আছে আসিফ নজরুল যে তার মনটা যে নরম, এই বিষয়টা যে বলছিলাম, আসিফ নজরুল হচ্ছেন সেই আসিফ নজরুল, যেই আসিফ নজরুল নিজে কিন্তু তার ফেসবুক স্ট্যাটাসে প্রথম তার মনের মধ্যে নরম নদী এই শব্দটা উল্লেখ করে বললেন, মনের মধ্যে তার নরম নদী উতলে ওঠে যখন তিনি বঙ্গবন্ধু সহ শিলা, তার মধ্যে যেমন প্রেমময় সম্পর্ক, সেরকম প্রেমময় একটা সম্পর্কের সংসারের ছবি দেখেন বঙ্গবন্ধুর। তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসিফ নজরুল মুজিব বর্ষের সময় লিখেছিলেন মুজিব বর্ষ লাগে না তার বঙ্গবন্ধুকে মনে করতে, তার নাকি অসমাপ্ত আত্মজীবনী পড়লে হুহু করে কান্না আসে, 4 বার তিনি কেঁদেছেন। আর বঙ্গবন্ধুর সঙ্গে যখন তিনি ফজিলাতুন্নেসা মুজিব, রেহানা, হাসিনা, রাসেলের ছবি দেখেন, তখন তার বুকের মধ্যে নরম নদী উতলে ওঠে। তো বুঝুন, এই ডক্টর আসিফ নজরুলের কথা আপনি, আমি, হাসনাত আব্দুল্লাহ কেউ বিশ্বাস করে? আসিফ নজরুলকে হাসনাত আব্দুল্লাহরা কেন বিশ্বাস করেন না, তার একটা বিরাট কারণ। হাসনাত আব্দুল্লাহরা বলেন, মনে করেন, সন্দেহ করেন যে এই আসিফ নজরুল 3-4 তারিখের দিক থেকে 5ই আগস্টের আগে থেকে সেনা প্রধানের সঙ্গে দেন দরবার শুরু করেছিলেন একটা সরকার গঠনের জন্য, এবং সেই সরকারে তার প্রধান উপদেষ্টা হওয়ার খায়েশ ছিল। আর সেনা প্রধানও এমনকি নাকি হাসনাত আব্দুল্লাহদের সঙ্গে 8 তারিখ পর্যন্ত দেন দরবার করেছেন যে যাতে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা না বানিয়ে আসিফ নজরুলকে বানানো হয়। এখন এহেন আসিফ নজরুল আবার জিল্লুর রহমানের সাথে এক অনুষ্ঠানে গিয়ে দেখছি আরেকটা ক্লিপ দেখলাম তার, যেখানে তিনি বলেছেন যে ওয়াকার ভাই খুবই ভালো লোক, ওয়াকার ভাই সবসময় হাসিনার আত্মীয় হওয়া সত্ত্বেও বিপ্লবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তার ভূমিকা ছাড়া কিছুই সম্ভব হতো না। এবং অবশ্যই তার ভূমিকা ছাড়া তো সরকার গঠনে একদিকে যেমন আসিফ নজরুলের ভূমিকা ছাড়া ক্যান্টনমেন্টে সরকার গঠনের ব্যাপারটা যেত কিনা তা নিয়ে প্রশ্ন আছে, আবার প্রশ্ন আছে ওয়াকারুজ্জামানের ভূমিকা ছাড়া কি আসিফ নজরুল এই সরকার গঠনের কেন্দ্রে আসতে পারতো কিনা। তো দেখেন, মনে আছে ওয়াকারুজ্জামান প্রথম সংবাদ মাধ্যমের সামনে এসেই কিন্তু সেনাপ্রধান বলেছিলেন যে কারা কারা আছে তার সঙ্গে আলোচনায় আছেন জামায়াতে ইসলামীর আমির, বিএনপির নেতাবৃন্দ, এবং বলেছেন যে ডক্টর আসিফ নজরুল আছে, তাকে ছাত্র তরুণেরা খুবই শ্রদ্ধা করে, তিনিও আছেন। তো সেই ডক্টর আসিফ নজরুল যাকে এই সরকারের কেন্দ্রে নিয়ে আসলেন ওয়াকারুজ্জামান স্বয়ং, বা যিনি
বুদ্ধি দেখিয়ে ক্যান্টনমেন্টকে সামনে হাজির করে ক্ষমতার কেন্দ্রে চলে আসলেন, সেই আসিফ নজরুল এখন তৃতীয় মাত্রায় গিয়ে বলছেন ওয়াকারুজ্জামানের নাকি নির্বাচন বিষয়, ইনক্লুসিভ নির্বাচন বিষয়ে কথা বলা উচিত না। কি বিষয়ে কথা বলা উচিত, কি বিষয়ে কথা বলা উচিত না, এ বিষয়ে তিনি জ্ঞান দিচ্ছেন। ক্লিপটার একটা অংশ শোনায়, কারণ সেখানে আরো গুরুত্বপূর্ণ কথা আছে। উইথ ডিউ রেসপেক্ট টু ওয়াকার ভাই, উনি আপনার এই যে ইনক্লুসিভ ইলেকশন এই ধরনের কথা যদি উনি না বলে এটা ভালো। আমি ফ্র্যাঙ্কলি বিশ্বাস করি, ভুলে যান আমি উপদেষ্টা, আমি মানুষ হিসেবে বিশ্বাস করি আওয়ামী লীগকে আবার যদি নির্বাচনের সুযোগ দেওয়া হয়, আওয়ামী লীগ দেশকে আবার দোজক বানানোর চেষ্টা করবে। তার কাছে এত টাকা আছে এবং তার মধ্যে কোনো রিমোর্স নাই। সে যেটা করেছে এই জুলাই হত্যাকাণ্ডের, এটা কোনো রিমোর্স নাই। তো যার রিমোর্স নাই এবং যার কাছে এত টাকা আছে, যার কমপক্ষে 15-20% মানুষ যাদের অন্ধ সাপোর্টার, তারা দেশকে আবার মানে দোজক বানায় ফেলার মতো সেই সিদ্ধান্ত কে নেবে। এখন দেখেন ডক্টর আসিফ নজরুল মানে ঠিক ওই উনার 26 লাখ ভারতীয় তত্ত্বের মতো, বা হাই আল্লাহ খালেদ আমাকে সরকারি দিনে 2 সপ্তাহে আমি সব সমস্যার সমাধান করে দেবর মতো। মানে মুখে কোনো কথা বলার জন্য কোনো প্রমাণ হাজির করার দরকার হয় না। তারপর ধরেন ওই যে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বঙ্গবন্ধুর জন্য চোখের পানি বিসর্জন করতেও অসুবিধা হয় না। কখন কার জন্য বুকের নরম নদী উতলে ওঠে যেই লোকের কোনো ঠিক নাই, সেই লোক আবারও কোনো প্রমাণ হাজির না করে কি বলে দিলেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে দোজক হয়ে যাবে দেশটা। সেই কারণে নাকি আওয়ামী লীগকে নির্বাচনে আনা যাবে না। আওয়ামী লীগের কোনো রিমোর্স নাই এবং আওয়ামী লীগের অনেক টাকা এখন পর্যন্ত কোনো টাকার হদিশ তারা বের করতে পারেন নাই। ওই উনার 26 লাখের মতো দেবপ্রিয় ভট্টাচার্যের একটা সংখ্যা $234 বিলিয়ন আওয়ামী লীগ পাচার করে দিয়েছে, সেই হিসাব এখন পর্যন্ত তারা দিতে পারে নাই যে $234 বিলিয়ন পাচার করে দিলে দেশের বাজেটের কাজ কি করে হলো। এসব কোনো বিষয়ে কোনো উত্তর দেওয়ার তাদের দরকার নাই। ওই যুক্তিগুলো দিয়ে তিনি বলে দিলেন সবচেয়ে ভয়াবহ যে কথা, যে দেখেন 15-20% লোক এখনো আছে যারা আওয়ামী লীগকে অন্ধের মতো সমর্থন করে। কাজে ওয়াকার ভাই কিছুতেই নির্বাচনে আওয়ামী লীগকে আনতে বলার কথাটা ঠিক হচ্ছে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ধরেন আমি উপদেষ্টা হিসেবে না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে কথাটা উনি বললেন এর মধ্যে যুক্তিটা কোথায়? একে তো মানে এই যে একটা দল আসলে দেশ দোজক হয়ে যাবে, উনারা যে কি স্বর্গ তৈরি করেছেন বাংলাদেশে সে প্রশ্ন সাধারণ মানুষ করবে, জনগণ করছে। এর মধ্যে আরো বড় প্রশ্ন হচ্ছে এমনকি হাসনাত আব্দুল্লাহ মনে করেন না উনি কোনো স্বর্গ তৈরি করেছেন বাংলাদেশে। তাহলে কে মনে করে যে উনারা এমন কোনো স্বর্গ তৈরি করছেন যে আওয়ামী লীগ আসলেই দোজক হয়ে যাবে? দোজক হবে কার জন্য? উনার মতো ষড়যন্ত্রের জন্য, সেজন্য উনি মানা করছেন। তারপর কোন যুক্তিতে উনি 15-20% মানুষ যেই দলটাকে সমর্থন করে, মানে আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে 15-20% কোনো হিসাব নাই, মানে আওয়ামী লীগ 40-45-45% নিচে ভোট কোনোদিন পায় নাই, কাজে ওই হিসাব নাই। তবু ধরে নিলাম 15-20% ভোট। তো এই 15-20% ভোটের লোককে উনি ভোটে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিচ্ছেন কার এখতিয়ারে? কে উনাকে এই ম্যান্ডেট দিয়েছে? এই প্রশ্নগুলো তো ডক্টর আসিফ নজরুলকে উত্তর দিতে হবে। ডক্টর আসিফ নজরুল ক্রমাগত বুঝতে পারছেন যে বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা এখন যে কোনো মুহূর্তে জেগে উঠবে। উনার তাই হৃদকম্প শুরু হয়েছে এখন, তাই রাতারগুলোই সিংহাসনে বসে একদিকে মাজিদের গান শুনছেন আর বলছেন আমি তো ফুটবল প্লেয়ার নই, আমি ইতিহাসের নাম করে নেবার মতো কাজ করে গেছি এই বাংলাদেশের জন্য। দেখুন ডক্টর আসিফ নজরুল একদিকে যখন আওয়ামী লীগ অনেক টাকা বানিয়েছে তাই তাকে আসতে দেওয়া উচিত না, তার রিমোর্স নেই এসব বলছেন, তখন তার পক্ষভুক্ত লোকজন মানে যারা বলছেন যে তারাই তো আসিফ নজরুলের মতো ব্যক্তিদেরকে উপদেষ্টা বানিয়েছেন, ধরুন সাংবাদিক ইলিয়াস হোসেন, তিনি গত প্রায় 5-6 মাস হয়ে গেল ক্রমাগতভাবে ফেসবুকে ইউটিউবে এসে বলছেন যে তার কাছে একদিকে যেমন ডক্টর আসিফ নজরুলের সমাজে অগ্রহণযোগ্য বিভিন্ন সম্পর্কের প্রমাণ আছে, ভিডিও আছে, যেগুলো তিনি প্রয়োজনে ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে ব্যবহার করবেন, ঠিক তেমনি তার কাছে প্রমাণ আছে যে ডক্টর আসিফ নজরুল 1000 কোটি টাকা বানিয়ে ফেলেছেন। মানে আমার ধারণা ফেব্রুয়ারি-মার্চের কোনো ভিডিওতে ইলিয়াস হোসেন, সাংবাদিক ইলিয়াস হোসেন কিন্তু এই দাবি করে বসলেন। তাহলে আসিফ নজরুলের এখন 26 লাখের হিসাব উনি না দিতে পারলেও অন্তত উনার বানানো উপদেষ্টা পদে বসে উনার বানানো 1000 কোটি টাকার প্রমাণ দেওয়া উচিত। যে আসিফ নজরুলের যদি নাকি আপনি এখন কোশ্চেন করেন যে আসিফ নজরুল মোটামুটি 1000 কোটি টাকার মালিক এই মুহূর্তে হয়ে গিয়েছেন, আসিফ নজরুলকে স্বীকার করবেন? আসিফ নজরুলকে আমি যদি এটা বলি সেও এটাই বলবে, কিন্তু এটার জন্য অপেক্ষা করতে হবে। আসিফ নজরুল আসলে কে এটা নিয়ে আমি আরো একটা কাজ করছি, ওইখানে এই গেল 7-8 মাসে আসিফ নজরুল কি করেছেন, কোথায় কোথায় ধান্দাবাজি করেছেন সেগুলো নিয়ে ওই প্রোগ্রামটা যাবে, ওইখানে আপনি জবাব পেয়ে যাবেন যে আসিফ নজরুল আসলে কাদের লোক, আসিফ নজরুল কি করছে। ডক্টর আসিফ নজরুল নানা দিক থেকেই মহা বিপদে পড়েছেন। ইউনূস সরকারে যেই ব্যক্তিরা মহা বিপদে পড়বেন, মানে ওই বঙ্গবন্ধুর জন্য কেঁদে মনের ভেতর বুকের ভেতর নরম নদী উতলে উঠে যাদের জীবনে কোনো পার পাওয়ার সম্ভাবনা নাই, ডক্টর আসিফ নজরুল তার মধ্যে একেবারে উচ্চাসনে আছেন। হাসনাত আব্দুল্লাহ মুখের উপর তাকে যে কথাটা বলেছেন, আমার মনে হয় বাংলাদেশের অনেক মানুষ তাকে এই কথাটা বলতে চান, স্যার ভং ধরবেন না, আপনার যা কাজ আপনি সেই কাজটা করেন। ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা অনুষ্ঠিত করতে না পারেন, তাহলে যেটা ঘটবে তখন সিনে চলে আসবেন আমাদের সেনাপ্রধান। তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারবেন না। তিনি যদি জামাতের দাবিটাকে অস্বীকার করেন তাহলে জামাত তার সর্বশক্তি নিয়ে রাজপথে নামবে। জামাত রাজপথে নামলে সেই শক্তিটাকে মোকাবেলা করার ক্ষমতা আবার বিএনপি এবং ইউনূসের পুলিশের নেই। এটি হচ্ছে 2 নম্বর দিক। 3 নম্বর দিক হচ্ছে যে এনসিপি যদি জামাতের সঙ্গে রাস্তায় নামে তাহলে বিএনপি ওই জায়গা থেকে সিন আউট হয়ে যাবে। তাহলে ইউনূসের সংকটটা হচ্ছে ত্রিমুখী সংকট। তার 3টি প্রধান যে স্টেক হোল্ডার, তার সিপাহ সালার, 3 জনই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একে অপরের বিরুদ্ধে লড়াই শুরু করেছে। এখন যদি উনি ফেব্রুয়ারি মাসের নির্বাচনটা অনুষ্ঠিত করতে না পারেন তাহলে যেটা ঘটবে তখন সিনে চলে আসবেন আমাদের সেনাপ্রধান এবং অন্যান্য সুশীল সমাজ বা অন্যান্য যারা আইনজীবী যারা আছেন, দেশের যারা প্রধান বিচারপতি থেকে শুরু করে অন্য সবাই সিনে চলে আসবেন যে আপনি ফেল করেছেন, এইবার হয় নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হোক অথবা জাতীয় সরকার গঠিত হোক।
এরকম একটি সিচুয়েশন কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনে ফেল করলে আসবে। ইন দ্যাট কেস ইউনূসের যে প্রেস সেক্রেটারি বলছেন যে পৃথিবীর কেউ ফেব্রুয়ারি নির্বাচন ঠেকাতে পারবে না, এই কথাটা জোর দিয়ে বলার মানেই হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন না করতে পারলে মাস্ট বি জাতীয় সরকার অর তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে আসছে এবং ইউনূসের ওই দিনই কিন্তু চাকরি শেষ। সুতরাং এরকম একটি সংকট মাথায় নিয়ে ওনাকে 3টি গ্রুপকে এক জায়গায় করে রাখতে হচ্ছে এবং এই 3টি গ্রুপকে এক জায়গায় করে রাখার অন্যতম প্রমাণ হচ্ছে যে তিনি আমেরিকা যাওয়ার সময় এই 3 গ্রুপ থেকেই 3 জনকে নিয়ে যাচ্ছেন। কিন্তু বিষয়টা হলো যে রাজনীতি কারো আবেগ বা ভালোবাসা বা ঘৃণার উপরে নির্ভর করে চলে না, জিও পলিটিক্স তো আরো না। দেশীয় পলিটিক্স এই আবেগে চলে না, তেমনি জিও পলিটিক্স বিন্দু পরিমাণে আবেগে চলে না। জিও পলিটিক্সে আপনার পার্মানেন্ট ফ্রেন্ড বলে কিছু নেই, পার্মানেন্ট এনিমি বলেও কিছু নেই। তো ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে যে ইন্টারন্যাশনালি ইউরোপ আমেরিকার বিভিন্ন লবি ডক্টর ইউনূসের উপর থেকে তাদের রাস্তা তুলে নিয়েছে, কমপ্লিটলি তুলে নিয়েছে। এখন যদি উনি সরাসরি প্রেসিডেন্ট ম্যাক্রোকে চিঠি লেখেন যে আপনি আমাকে সেফ এক্সিট দিন, ম্যাক্রো সরাসরি না করতে দেবে না। যেমন স্টারমার যেমন তাকে সাক্ষাৎ দেয়নি লন্ডনে বসে থেকে, ইউনূসের প্রেস সেক্রেটারিকে মিথ্যা কথা বলতে হয়েছিল যে স্টারমার লন্ডনে ছিলেন না, তিনি তখন লন্ডনে ছিলেন। তিনি কেন এই লোককে সাক্ষাৎকার দেবেন যে লোকটি মিথ্যা বলছে, যে লোকটি অসত্য বলছে, যে লোকটি রাজনীতি নিয়ে মিথ্যাচার করছে এবং যে লোকটি কারণে তার একজন এমপি বা মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে, তাহলে এই লোকটির সাথে স্টারমার কেন সাক্ষাৎকার করবেন? ঠিক সেই রকম এবারকার এই সাধারণ অধিবেশনের সাইড লাইনে ইউনূসের সঙ্গে কোনো বড় ধরনের কোনো দেশের কোনো নেতার কোনো বৈঠক হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এই যে বৈঠকটি হচ্ছে এইটি হচ্ছে অনেকটা রুলস অফ রেগুলেশন। উনি যাচ্ছেন, বৈঠক করবেন, ফিরে আসবেন, ওনার বিরুদ্ধে ওখানে প্রসেশন হবে, মিটিং হবে, মিছিল হবে, বিক্ষোভ হবে, এগুলো উনি দেখবেন। উনার সামনে না হলেও উনি এগুলো শুনবেন। কিন্তু আখেরে যে জিনিসটি, যে সংকটটি দানা বেঁধেছে, সেই সংকটটির কোনো সমাধান কিন্তু উনি ওখানে বসেও দিতে পারবেন না, দেশে এসেও দিতে পারবেন না। সেই সংকটটি হচ্ছে ফেব্রুয়ারির নির্বাচনে এই 3টি দল পরস্পরের বিরুদ্ধে কিন্তু নেমে গেছে। এবং এখানে 4 নম্বর যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটা অত্যন্ত ভাইটাল পয়েন্ট, যে পয়েন্টটি আমরা আলোচনা করি না। সেই পয়েন্টটি হচ্ছে, খেয়াল করবেন আপনি, গত 15, 16, 17 3 দিন ভারতের সিসিসি কমিটির মিটিং হয়েছে, কম্বাইন্ড মিলিটারি কোঅর্ডিনেশনের মিটিং। এই মিটিং এ ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এমন কেউ ছিল না যে সেখানে ছিলেন না। 3 বাহিনীর প্রধান থেকে শুরু করে, ওদের এনএসএ থেকে শুরু করে, ওদের আইডিএসি থেকে শুরু করে সবাই ছিলেন। এবং যে 8টি বিশেষ ধারা ওই মিটিং আলোচিত হয়েছে, বিশেষ করে 17 তারিখের মিটিং এ নরেন্দ্র মোদী ছিলেন না, উনি তখন বিহারে ছিলেন। সেই 8টি ধারার ভিতরে একটি অন্যতম ধারা হচ্ছে বাংলাদেশের জন্য ওমিনার সাইট। এই ধারাটি হচ্ছে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ঘটনা ঘটলে শুট অ্যাট সাইট। এটি কিন্তু বাংলাদেশের জন্য এর আগে বরাদ্দ ছিল না। এর আগে ছিল বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটলে গ্রেপ্তার করা হতো এবং বিজেপির সাথে ফ্ল্যাগ মিটিং করে সেটাকে এক্সচেঞ্জ করা হতো। এইবার ঘোষণা হয়েছে শুট অ্যাট সাইট। এবং 7 নম্বর ধারায় বলা হয়েছে প্রয়োজন মনে হলে বাংলাদেশের ভেতরে ঢুকে যারা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালাতে পারে বলে মনে হয় এদের উপরে অফেন্স করার অধিকারটা দেওয়া হয়েছে। অ্যাট এনি টাইম আপনারা অফেন্স করতে পারেন, এই বক্তব্যটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে মোদির পক্ষ থেকে। এই যে দেওয়া হয়েছে, কেন দেওয়া হলো? ফোর্ট উইলিয়ামের যে মিটিংটি, এই মিটিংটি 2 বছর পরে হচ্ছে, এই বিশেষ সিসিসি মিটিং। এই মিটিংটি সাধারণত এর আগে হচ্ছে পাকিস্তান কোনো বর্ডারে বা দিল্লিতে কোনো গোপন জায়গায় বা এয়ারপোর্টের ভিতরে, বিমানের ভিতরে, এইসব জায়গায় হতো। কলকাতায় এই মিটিংটি করার উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশে যে দ্রুততম সময়ের ভিতরে মার্কিন গ্রিপের ভিতরে চলে যাচ্ছে, একের পর এক মার্কিন জাহাজ আসছে, একের পর এক মার্কিন সৈন্যদল আসছে, প্যাসিফিক মহড়ার নামে, এই মহড়ার নামে, সেই মহড়ার নামে, শীতকালীন মহড়া, গ্রীষ্মকালীন মহড়া। সিলেটের কি জন্য মহড়া দরকার হলো? বাংলাদেশে কখনো সিলেটে মহড়া হয়নি। বাংলাদেশে এটাকে মহড়া হতো হচ্ছে সি বেজ এলাকাতে, চট্টগ্রামে, কক্সবাজারে, এইসব জায়গাতে। এবার সিলেটে মহড়া। তো এই জিনিসগুলো ভারতের কাছে অ্যালার্মিং। সেই জন্য ভারত এইবারকার মিটিং এ যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেগুলো বাংলাদেশের জন্য খুব হার্মফুল। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব 18 কোটি মানুষের মন ভেঙে চুরমার করে ফেলছে। স্বপ্ন, মন, দিল কিচ্ছু রাখেনি। কলিজা ফ্যাপসা যা কিছু আছে টেনে ছিঁড়ে ভিড়ে তছনছ করে দিছে, বুঝছেন? শেষ হয়ে গেছি আমরা। বাংলাদেশ জন্মের পর থেকে 52 বছর 53 বছরের ইতিহাসে বিরাট এক সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশকে ঘুরে দাঁড় করানোর, যাতে বাংলাদেশ একটা সঠিক ডিরেকশন পায়, রাইট ডিরেকশন পায়, অ্যান্ড ইট ক্যান কিপ গোয়িং ফরওয়ার্ড, সে সামনে যেতে পারে। হয়নি ভাই, হয়নি। এতগুলি পোলাপান বললো, এত আশার স্বপ্ন নিয়ে কি আমরা বসেলাম? এই আইসা একের পর এক ভেজাল করে দিয়া, একের পর এক আকাম কুকাম কইরা, একের পর এক সম্ভাবনাকে গলা টিপে মেরে ফেলছে, বুঝছেন? একের পর এক সম্ভাবনাকে গলা টিপে মেরে ফেলছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। প্রথম 2-4 মাস আমরা টের পাইনি, কিন্তু তারপর একের পর এক যখন ফলাফলগুলো আমরা পাচ্ছি, তখন আর এগুলো এখন লুকঝুক করার কোনো বিষয় না, এগুলো এখন আর লুকিয়ে রাখার কোনো বিষয় না। প্রত্যেকেই যারা কিনা এই 6 মাস আগেও, 1 বছর আগেও এই ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য প্রাণ পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিল, যান জীবন যৌবন পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিল, এরা এখন লাড়ি লিয়ে খারাইছে, পারলে তো বাইরে। এরা এখন লাড়ি লিয়ে খারাইছে, পারলে তো বাইরে। তো এখন
তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো শুরু থেকে শেষ পর্যন্ত সবটা ভিডিও দেখছেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।